আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে ক্লাস নিয়ে এসেছি এটা হচ্ছে ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে সমাস। আমরা সমাস শব্দটা শুনলে কেমন যেন একটু মনের ভিতর ভয় আসে যে আসলে সমাস কিভাবে নির্ণয় করব, কিভাবে আমরা সমাস করব। তো এই সমাসটাকে সুন্দরভাবে সহজভাবে গোছানোভাবে শেখার জন্য আমাদের কিছু বিষয়গুলোকে আগে আয়ত্তে আনা দরকার। সেই বিষয়টাকে নিয়ে আজকের আমার এই ভিডিওটা, যে মূলত তোমরা যদি সেই বিষয়গুলোকে আয়ত্তে আনতে পারো তাহলে প্রত্যেকটা সমাস তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। তো একটু তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে এবং পরবর্তীতে সমাস নিয়ে কোনো ভয় তোমাদের আর থাকবে না আশা করি। আসলে সমাস সমাস শব্দটার অর্থ কি প্রথমে আমাদের জানা প্রয়োজন, যে সমাসটা আসলে কি। সমাস শব্দটার অর্থ হচ্ছে সংক্ষেপকরণ, মিলন, একাধিক পদকে এক পদীকরণ। তো কথাতেই তোমরা বুঝতে পারছো যে সমাস মূলত হচ্ছে সমাসটাকে শব্দগুলোকে সংক্ষেপ করছে, শব্দের মিলন ঘটায় অথবা একাধিক পদকে সমন্বয় করে এক পদে পরিণত করা কি আমরা সমাস বলছি। সমাস অর্থ মিলন। তাহলে একটা কথা এখানে মাথায় আসে যে সমাস শব্দের অর্থ মিলন। তো স্যার, সমাস শব্দের অর্থ মিলন, আপনি তো বলছেন সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে এখানে সন্ধি এবং সমাস একই যদি অর্থ হয় তাহলে এটা কিভাবে হয়? এখানেও তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন বলি যে সন্ধি, এই সন্ধিটার মিলন হয় হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। খেয়াল করো, ধ্বনির সাথে ধ্বনির মিলন হবে, ধ্বনি যোগ ধ্বনি। এই ধ্বনির সাথে যখন ধ্বনির মিলন হবে এটাকে বলা হবে হচ্ছে কি সন্ধি। আর সমাসের মিলনটা হচ্ছে পদের সাথে পদের মিলন। তাহলে এখানে পদ যোগ পদ, একাধিক পদ মিলে যখন এক পদে পরিণত হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে সমাস। আর যখন ধ্বনি মিলে একাধিক ধ্বনি বা সন্নিহিত দুটি ধ্বনি এক ধ্বনিতে পরিণত হবে তখন আমরা বলবো হচ্ছে সন্ধি। তাহলে এখানে আমরা একটু ক্লিয়ার হতে পারছি যে সন্ধিটা মূলত ধ্বনির সাথে ধ্বনির মিলন হবে আর সমাসটা হবে পদের সাথে পদের মিলন। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা সন্ধিতে জেনেছি যে সন্ধি বিদ্যালয় বা নবান্ন বা সন্ধিজাত শব্দ। তা আমরা যদি খেয়াল করি যে নবান্ন শব্দটা এখানে একটু দেখো তোমরা, আমি লিখছি নবান্ন, নব যোগ অন্ন সমান নবান্ন। এই যে নব যোগ অন্ন, একটু খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থীরা, নব যোগ অন্ন সমান নবান্ন। এখানে ব, আমরা জানি যে বর সাথে একটা নীলিম বর্ণ অ আছে। ব মানে আমরা একটা ব যদি লিখতে ব হস যোগ স্বরে অ সমান হচ্ছে ব। তাহলে এখানে সন্নিহিতটা হচ্ছে স্বরে অ প্লাস এই স্বরে অ সমান এখানে স্বরে আ, স্বরে আদা। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে দুটি ধ্বনি মিলে এক ধ্বনিতে পরিণত হয়েছে। তাহলে এটাকে আমরা বলছি সন্ধি, কিন্তু সমাসের ক্ষেত্রে তা হয় না। যেমন সমাসের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে বাবা মা, বাবা ও মা সমান বাবা। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, বাবা একটা পদ, মা একটা পদ, এই দুটো মিলে এখানে এক পদ আমরা পরিণত করেছি। ঠিক একইভাবে যদি আমি বলি যে সিংহাসন, তোমরা ভাববে সিংহ চিহ্নিত আসন সিংহাসন। তাহলে সিংহাসন, আসন এবং সিংহ এই দুই পদ মিলে এক পদে পরিণত হয়েছে। কিন্তু এই সমাজটাকে সহজভাবে আমরা কিভাবে আয়ত্তে আনব, তার জন্য আমাদের কিছু বিষয় কিন্তু আমাদের সহজে প্রথমেই জানা দরকার। সমাস মূলত ভাষাকে সংক্ষেপ করে। তাহলে সমাসের প্রথম কাজ হচ্ছে ভাষাকে সংক্ষেপ করা এবং সুন্দর করা, শ্রুতিমধুর এবং প্রাঞ্জল হিসাবে প্রকাশ করা। দ্বিতীয় আছে হচ্ছে দীর্ঘ বাক্যকে ছোট করে প্রকাশ করতে সাহায্য করে সমাস। সমাস হচ্ছে রচনাকে সাহিত্যিক রূপ দেয়। সমাস মূলত রচনাটাকে সাহিত্যিক রূপ দেয়। তাহলে আমাদের কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু সমাস অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে সমাস জানার আগে প্রথমে আমাদের পাঁচটা প্রতীতি চিহ্ন জানতে হবে। সমাসের প্রতীতি হচ্ছে পাঁচটা, এই পাঁচটা চিহ্ন আমাদের জানতে হবে। তো পাঁচটা চিহ্ন কি এটা একটু আমরা খেয়াল করি। একটু বন্ধুরা দেখো, সমাসের পাঁচটা প্রতীতি হচ্ছে
আমরা লিখে নিচ্ছি। দেখো, 1 নম্বর হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। 2 নম্বরে খেয়াল করো সমস্যমান পদ, সমস্যমান পদ। 2 নম্বর সমস্যমান পদ। 3 নম্বরে আছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ব্যাস বাক্যের আরেকটা নাম আছে, ব্যাস বাক্য অবলিক আমরা বলতে পারি হচ্ছে বিগ্রহ বাক্য অথবা হচ্ছে সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি, ব্যাস বাক্য লিখতে পারি, বিগ্রহ বাক্য লিখতে পারি অথবা সমাস বাক্য আমরা বলতে পারি। তাহলে দেখো, প্রথমটা সমস্যমান পদ ব্যাস বাক্য, 3 নম্বর 4 নম্বরে আসলো পূর্বপদ, আর 5 নম্বরে পরপদ বা উত্তরপদ। তাহলে আমাদের জানতে হবে সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। তাহলে এই 5টা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সমাস সম্পর্কে যে কোনো সময় এই পদগুলোর কথা আমাদের সামনে আসবে, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে কি। তাহলে যদি হঠাৎ করে তোমাকে কেউ বলে যে বলো তো দেখি সিংহাসনের ব্যাস বাক্য কি, এখানকার পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, অথবা সিংহ চিহ্নিত আসন এর সমস্ত পদ কি, তখন তুমি কিন্তু একটু ঘাবড়ে যাবে যে আসলে আমি সমস্ত পদ কি বুঝতে পারছি না, ব্যাস বাক্য বা এই পদগুলো তোমার কাছে একটু নতুন মনে হবে। এই জন্য তুমি একটু খেয়াল করো যে তোমার এই বিষয়গুলোকে তোমাকে আগে আয়ত্তে আনতে হবে, তারপরে আমরা সমাসে যাবো, দেখবে যে একদম ইজি সমাস, কোনো ব্যাপার না। তাহলে এই 5টা জিনিসটা আসলে কি, আমি একটা বাক্যে 5টা সমাসের 5টা চিহ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো একটু খেয়াল করো, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো তোমরা। দেখো, আমি একটা বাক্য লিখছি, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সমান কি হবে, সিংহাসন। তাহলে আমরা এই বাক্যটার দিকে একটু সবাই খেয়াল করব যে সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। তাহলে এই বাক্যটার সমস্যমান পদ কোনটা, সমস্ত পদ কোনটা, ব্যাস বাক্য কোনটা, উত্তরপদ পরপদ কোনটা। এখানে আমরা খেয়াল করি যে সংজ্ঞাতে আছে, আমরা সংজ্ঞায়িত যদি করি যে সমাস নিষ্পন্ন হওয়ার পরে বা সমাসবদ্ধ যে পদটা পাওয়া যায়, সমাস সম্পূর্ণ হওয়ার পরে যে পদটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ। তাহলে এই বাক্যটাকে সমাস সম্পূর্ণ হওয়ার পরে কোন পদটা পাওয়া গেছে, দেখো সমাস সম্পূর্ণ হওয়ার পরে, মানে প্রথমত এটা হচ্ছে একটা বাক্য, বাক্য থেকে যখন সমাস সম্পূর্ণ হয়ে গেছে তখন সেই সমাস সম্পূর্ণ হওয়ার পদটা হচ্ছে সিংহাসন, সিংহাসন পদটা হচ্ছে সমাস সম্পূর্ণ হওয়া। তাহলে এই সিংহাসনটাই হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা এটা দেখি, এখানে লিখি সমস্ত পদ, সমস্ত পদ। তাহলে সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। তাহলে সমস্ত পদটাকে ভাঙলে আমরা একটা বাক্য পাচ্ছি, সেই বাক্যটা কোনটি কি হবে, তো সমস্ত পদটাকে ভাঙলে আমরা যে বাক্যটা পাচ্ছি সেই বাক্যটাকে বলা হয় মূলত হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য, অথবা তোমাদের লেখা থাকতে পারে বিগ্রহ বাক্য। তাহলে এই বাক্যটাই আমরা এখানে বলবো যে বাক্যটা মূলত হচ্ছে ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। এখন তোমাদের যেটা জানা দরকার যে এই ব্যাস বাক্য বিগ্রহ বাক্যের পরে আমাদের এখানে আছে যে সমস্যমান পদ। সমস্যমান পদ কি আসলে, সমস্যমান পদ কোনটা, তো সমস্যমান পদটা হচ্ছে যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটাকে একত্রে আমরা সমস্যমান পদ বলি। তাহলে সমাস সম্পূর্ণ হয় কোন কোন পদে, একটু খেয়াল করে দেখো যে এখানে 2টা পদ মিলে সমাস সম্পূর্ণ হয়েছে, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন। তাহলে এই সিংহ এবং আসন এই 2টা পদ মিলে আমাদের এই সমাসটা সম্পূর্ণ হচ্ছে সিংহাসন।
তাহলে এই সিংহ আর আসন এই দুইটা পদকে আমরা একসাথে বলবো হচ্ছে সমস্যমান পদ। সুপ্রিয় বন্ধুরা একটু খেয়াল করো যে সিংহ এবং আসন এই দুটা পদ মিলে একত্রে আমরা বলছি হচ্ছে সমস্যমান পদ। এখন আমরা আরো দুটো জিনিস জানা বাদ আছে আমাদের, তাহলে পূর্বপদ আর পরপদ। পূর্বপদ হচ্ছে যে পদে অর্থাৎ সমস্যমান পদের, যেহেতু যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটাকে বলা হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদের প্রথমটাকে বলা হচ্ছে হলো পূর্বপদ এবং পরেরটাকে বলা হবে হলো পরপদ বা উত্তরপদ। তাহলে প্রথম পদ হচ্ছে সিংহ, তাহলে এই সিংহটা হচ্ছে পূর্বপদ, আর ঠিক আসনটা হবে পরপদ বা উত্তরপদ। সুপ্রিয় বন্ধুরা দেখো একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে পাঁচটা চিত্রই আমরা এখানে পেয়ে গেছি। দেখো যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সমাস নিষ্পন্ন হওয়ার পরে যে পদটা পেলাম সেটা হচ্ছে সমস্ত পদ, আর সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় এটা মূলত এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। আর যে পদে সমাস হচ্ছে তার প্রত্যেকটিকে বলা হচ্ছে সমস্যমান পদ। আর সমস্যমান পদের প্রথমটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরেরটাকে বলা হচ্ছে পরপদ। তোমরা একটু খেয়াল করো, তাহলে সমাসের আমরা পাঁচটা প্রতীতি জানলাম বা পাঁচটা চিহ্ন জানলাম। এখন সমাসটা কয় প্রকার এটা আমাদের জানা দরকার। তাহলে সমাস আমরা জানি যে সমাস 6 প্রকার, কিন্তু অনেকে বলছে মানে পরবর্তীতে সমাস মূলত হচ্ছে 4 প্রকার করা হয়েছে, কিন্তু আমরা প্রধানত জানি সমাস হচ্ছে 6 প্রকার। আমরা এতক্ষণ সমাসের প্রতীতি বা চিহ্নগুলো জানলাম। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সমাসের প্রকার। সমাস কত প্রকার তা আমরা জানি যে সমাস হচ্ছে 6 প্রকার। তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার। তো 6 প্রকার কি কি? 6 প্রকার প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, আর হচ্ছে বহুব্রীহি সমাস। এছাড়া কিছু অপ্রধান সমাস আছে। এই অপ্রধান সমাসের মধ্যে তোমরা জানো যে আছে হচ্ছে প্রাতি সমাস, নিত্য সমাস, অলোক সমাস। তাহলে প্রধানত আমরা 6টা সমাস পেলাম। এর ভিতরে আমরা পরবর্তীতে কিন্তু এই বর্তমান যে বইটা তোমরা পেয়েছো হাতে সেখানে কিন্তু সমাস আছে মূলত 4 প্রকার। তো সমাস মূলত 4 প্রকার তোমাদের আছে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। এখানে কিন্তু অব্যয়ভাব সমাস এবং দ্বিগু সমাসকে উল্লেখ করা নেই প্রধান সমাস হিসাবে। সেখানে তোমরা পেয়েছো দ্বিগু সমাসকে, কর্মধারয় সমাসের মধ্যে তোমরা আলোচনায় পেয়েছো দ্বিগু সমাস। সেটা আমরা অবশ্যই পরবর্তীতে যখন আমরা প্রত্যেকটা সমাসের অংশ নিয়ে আলোচনা করব তখন তোমাদের সেটা ক্লিয়ার করে দেব। তো এখানে একটু খেয়াল করে দেখো যে দ্বন্দ্ব সমাস, এখানে এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা যাবে। এটা না জানলে তোমরা পরবর্তীতে সমাস কিন্তু নির্ণয় করতে পারবে না। তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একটু খেয়াল করো যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। এই যে এর আগে আমরা বললাম যে পূর্বপদ, পরপদ, এই পূর্বপদ পরপদের কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এটা আমাদের জানা জরুরি দরকার। তো একটু খেয়াল করে দেখো, দ্বন্দ্ব সমাসে বলা আছে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তোমরা একটু নোট করে রাখো, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। উভয় পদ মানে কোন পদ? উভয় পদ মানে পূর্বপদ এবং পরপদ, অর্থাৎ সমসমান পদ তো দুইটা, পূর্বপদ এবং পরপদ। এই পূর্বপদের উভয় পদের অর্থ প্রাধান্য পায় হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো দ্বিগু সমাস লিখেছি আমি, দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ। দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই তিনটে সমাসে সবগুলোই পরপদের অর্থ প্রাধান্য পায়। এই তিনটা সমাসে সবগুলোই পরপদের অর্থ প্রাধান্য পায়। এরপরে আছে অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ভাব সমাসে পূর্বপদে অর্থ প্রাধান্য পাবে। তাহলে একটু নোট রাখো যে অব্যয়ভাবে পূর্বপদে আর ওই তিনটাতে হচ্ছে পরপদে, অর্থাৎ সমসমান পদ যে দুটো আছে তার পরপদ আর পূর্বপদ। এখন থাকলো হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক বহুব্রীহি সমাসটাকে আমরা দ্বন্দ্ব সমাসের বিপরীত হিসাবে দেখতে পারি। দ্বন্দ্ব সমাসে বলছি আমরা যে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। ঠিক একইভাবে দেখো বহুব্রীহি সমাসে আমরা বলছি যে বহুব্রীহি সমাসে
কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, অর্থাৎ দুইটা পদের কোনোটার অর্থ প্রাধান্য পাবে না, এখানে নতুন একটা অর্থ প্রাধান্য পাবে, নতুন একটা শব্দের অর্থ আসবে। অর্থাৎ সমস্ত পদটা আমরা যেটা পাবো সেখানে একটা নতুন অর্থ প্রাধান্য পাবে। তাহলে দ্বন্দ্ব দীর্ঘ কর্মধারয় তৎপুরুষ অব্যয় বহুব্রীহি, তোমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে কোনটা কোন পদের অর্থ প্রাধান্য পায়, আশা করি যে তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেছো। এবং সমাসের যে 5টি চিহ্ন আছে সেটাও আমার ধারণা তোমাদের সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না, এটাও তোমরা ক্লিয়ার হয়ে গেছো। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটা সমাসে আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব উদাহরণের মাধ্যমে। তাহলে তোমরা যদি এই ভিডিওগুলো তোমরা যদি কন্টিনিউ করো, আমার মনে হয় যে সমাজ সম্পর্কে তোমাদের যে ভীতি, যে ভয়, এটা একদম কেটে যাবে। এখানে তোমরা একদম ক্লিয়ারলি পরবর্তীতে যে যেখান থেকে তোমাদেরকে সমাস নির্ণয় করতে দিই তোমরা কিন্তু সেটা ক্লিয়ারলি করে দিতে পারবে। আর এই জন্য তোমাদের প্রয়োজন যে নেক্সট যে সমাসের পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসবে সেগুলো একটু তোমরা দেখবা মনোযোগ সহকারে, আর এটা বারবার দেখার চেষ্টা করবে যাতে তোমাদের এই বিষয়গুলো মাথায় গেঁথে যায়। কারণ যে যখনই তোমরা সমাস নির্ণয় করতে যাবে এই বিষয়গুলো তোমাদের সামনে আসবে। নেক্সট দিনে নেক্সট ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটাই সমাসের পৃথক পৃথকভাবে তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসবো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।